শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কথাগুলো ভাবতে ভাবতে আবারও চোখ দিয়ে পানি পড়লো তার, আর পেছনে ফিরে শুয়ে পড়ল সে। আবারও সে ভাবতে ভাবতে আচমকা পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলো তারা, সাথে ঘাড়ে কারো গরম নিঃশ্বাস। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। নতুন এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে। ধুকপুকুনিটা বেড়ে যাচ্ছে। স্পর্শটা যে সমুদ্রের, এটা সে বুঝতে পেরেছে অনেক আগেই। সমুদ্র কানের কাছে মুখ ফিসফিস করে বলল, বউ। কেঁপে উঠল তারা। এই শব্দটা আগেও শুনলেও আজ কেন যেন নতুন লাগছে। বারবার শুনতে ইচ্ছে করছে। মুহূর্তেই পেটে থাকা হাতটাকে গরম মনে হলো, সাথে পিঠে লেগে থাকা মুখটাকেও। চোখ বড় বড় হয়ে গেল তারার। পেছন ফিরে সমুদ্রের গালে কপালে হাত দিয়ে বলল, কি আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পর পর জোরো হাওয়া দিচ্ছে। এদিকে তারার অস্থির মন সমুদ্রের সুস্থতা কামনায় ব্যস্ত। আর সমুদ্র সে তো মুচকি হেসে তারার দিকে তাকিয়ে। তারা সমুদ্রের জবাব না পেয়ে আবারও কপালে গালে হাত রাখলো। তারপর বলল, এত রাতে কি করব আমি এখন? সমুদ্র যেন খুব মজা পেল, মুখ ভরে হেসে পড়ল। কি করবা আদরিনী? তারা চিন্তিত হয়ে উঠতে দিল না সমুদ্র। তারাকে টেনে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ তারা? তারা নিম্নস্বরে বলল, কাজ আছে আমার, তাই কাজে যাচ্ছি। ছাড়ুন, একে তো জ্বর বাঁধিয়েছেন, আবার কথা বলছেন। সমুদ্র হেসে ফেল। তারার দিকে তাকে হালকা হেসে বলল, তারা তুমি তো বড় হয়ে যাচ্ছ। তারা পা ভাঁজ করে সমুদ্রের সামনে বসে পড়ল। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তো কি বড় হব না আমি? আর আমি বড়ই আছি, বুঝেছেন? সমুদ্র হাসলো দুর্বল গলায়, বলল, ওরে আমার অবুঝ পাখিটা। তারা মুখ ফুলিয়ে বলল, আমি অবুঝ না, অবুঝ আপনি। কিভাবে? এই যে এত বড় মানুষ হয়েও ব্যথা পেয়ে জ্বর বাঁধিয়ে রেখেছেন। আমি যদি অবুঝ হতাম তাহলে আমি জ্বর বাঁধাতাম। আটকে উঠল সমুদ্র। তারার ঠোঁটে হাত চেপে ধরে বলল, না বউ, তুমি অসুস্থ হলে যে দেখতে পারবো না, সহ্য হবে না তো। তারার কেমন যেন একটা অনুভব হলো। এই প্রথম সমুদ্র তার ঠোঁট স্পর্শ করেছে। কেমন এক অনুভূতি। তারা সমুদ্রের চোখের দিকে তাকে হাতটা সরালো। তারপর আস্তে করে বলল, তাহলে আপনি অসুস্থ হলেও আমার সহ্য হয় না। বলেই তারা বিছানা থেকে নামতে নিলে সমুদ্র টেনে তারাকে শুয়ে দিল। তারা চোখ মুখ কুচকে বলল, উফ, কি হলো? উঠতে দিন মিস্টার আহমেদ। সমুদ্র কিচ্ছু না বলে তারার এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, তারা একটা কথা জিজ্ঞেস করি? তারা কেমন যেন শান্ত হয়ে গেল। আস্তে আস্তে সমুদ্রের পাশে শুয়ে পড়ল। সমুদ্রের দিকে ঘুরিয়ে ছিল, চোখে চোখ রেখে বলা। কি? সমুদ্র ঘোর লাগা গলায় বলল, তুমি এত বাচ্চা কেন? এত বাচ্চা বাচ্চা কথা কেন তোমার? তারা আবারও মুখ ফুলিয়ে ফেল, হেংচি কেটে বলল, মোটেও না, আমি বাচ্চা না। সমুদ্রে যেন আরো ঘোর লেগে গেল। তারার গাল টেনে বলল, এত মুগ্ধতা কেন তোমার মাঝে? মাঝে মধ্যে এতটা বাচ্চা হয়ে যাও, আবার মাঝে মধ্যে এমন বিহেভিয়ার করো যেন তুমি আমার চেয়ে কত বড়, তখন প্রাপ্ত বয়স্কদের মতো হয়ে যাও। তারার মুখোশ মনেই তাকিয়ে রইল। সমুদ্রের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করছে। সমুদ্র আবারও হালকা হেসে বলতে লাগলো, সত্যি বলতে তোমার সব রূপেই তোমাকে নতুন করে আবিষ্কার করি। অদ্ভুত ভালো লাগে, জানো তুমি এটা? তারা কিছুই বুঝল না, তবুও না বোঝুক মাথা নাড়ল। হেসে ফেলে সমুদ্র আবারও বলতে শুরু করলো, তোমার বাচ্চা বাচ্চা রূপে তোমাকে মাত্রাতিরিক্ত কিউট লাগে। নরম নরম গালগুলো ফুলে যায়, এই হালকা গোলাপি রঙের ঠোঁটটা উল্টে যায়, বুকে এসে লাগে গো। আস্তে আস্তে গাল গরম হতে শুরু করলো। তারা লাল টুকটুকে হয়ে গেছে গালগুলো। সমুদ্রের মুখে প্রশংসা শুনে তার ভালো লাগার পাশাপাশি এক রকম লজ্জাও সৃষ্টি হয়েছে। কেমন যেন অজানা এক অনুভূতি। বুঝতে পারলো
সমুদ্র লজ্জাটা আর একটু বাড়িয়ে দিতে বলল, আর তোমার মাঝে যখন বড়দের ভাবটা আসে তখন তখন তোমার শাসন করার ধরনটার উপর প্রেমে পড়ে যায়। তুমি যখন তোমার লম্বা চুলগুলো ঝাড়তে থাকো তখন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি, কাছে যেতে পারি না। এগুলো ছোঁয়ার এক তীব্র বাসনা জেগে ওঠে নাক ডুবিয়ে গন্ধ নেওয়ার তাড়না। কি অদ্ভুত মায়া তোমার মাঝে। তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমুদ্রের বাক্যগুলো কর্ণপাত করেছে। সমুদ্রের কথাগুলোর মধ্যেও যে মায়া আছে সেটার কি হবে, যার দ্বারা তারার নতুন এক অনুভূতি হচ্ছে মনের অজান্তেই, সেটা তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র সুকুচকে তাকিয়ে রইল। কারণ ওর মনে হচ্ছে তারার হয়তো খারাপ লাগছে। তারই ফল, তারাকে এসব বলা উচিত হয়নি। তারার বয়সটাই বা কত, এসব ভেবেই সমুদ্র মন খারাপ করে বলে উঠল, কিছু বলছো না যে? আমার কথাগুলো কি তোমার খারাপ লাগছে? তাহলে আর বলবো না। তারা আচমকা সমুদ্রের দিকে তাকিয়ে আলতো চিৎকারের সহিত বলল, এই না। সমুদ্র প্রথমে অবাক হলেও পরক্ষণই নিজেকে সামনে নিল, তারার গালে হাত বুলিয়ে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি আদরিনী। এক শীতল হাওয়া বয়ে গেল তারার শরীরের মধ্য দিয়ে। সমুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে আছে সে। সমুদ্রের কথাটা একদম মনটাকে শান্ত করে দিয়েছে কেমন। এই কথাটাতে এতটা মাদকতা, এই প্রথম সমুদ্র তাকে এই কথাটা বলল। নিজের অজান্তে অস্পষ্ট স্বরে বলে উঠল তারা, আমিও আপনাকে খুব ভালোবাসি মিস্টার আহমেদ। সমুদ্রের ঠোঁটে দেখা গেল মুচকি হাসি। তারা বড় হয়ে যাচ্ছে। এভাবে কথা বলতে বলতে এক সময় সমুদ্রের বুকে শুয়ে পড়ল তারা। আস্তে আস্তে জ্বরটা কমে গেল সমুদ্রের। তারার মাঝে যে জাদু আছে, নয়তো জড়িয়ে ধরতে জ্বর গায়েব। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা তারা, তোমার মাকে তো কিছু বললে না? পরে 1 মাস হয়ে গেল। তারা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আমি চাই যেন ওরা আর আমাকে বিরক্ত না করুক। এই সম্পত্তির কথা বলাতেই শান্ত হয়ে বসে আছে। তা ঠিক, তোমার খুব কষ্ট হয় তাই না বউ? তারা সমুদ্রের বুকে থুতনি ঠেকে মাথা উঁচু করে তাকালো, তারপর গাল ভরে হেসে বলল, কিসের কষ্ট? সমুদ্র অসহায় গলায় বলল, এই যে তোমার মা তোমাকে এত অত্যাচার করলো, তোমার বাবা চলে গেলেন। তারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও একটা দীর্ঘশ্বাস আস্তে আস্তে বলল, সত্যি বলতে হয় কষ্ট, আমার ভীষণ কষ্ট হয়। মা বাবার কথা মনে পড়ে খুব, বিশেষ করে রাতের বেলা। জানেন আপনি, আমার মা বাবা আমাকে দুপাশ থেকে জড়িয়ে ধরে ঘুমাতো, আর তারপর মা চলে গেল আর বাবার বুকে মাথা দিয়ে ঘুমাতাম। কিন্তু নতুন মা আসার পর থেকে বাবাকে আর আমার সাথে থাকতে দেয়নি। মন খারাপ করে না বউ? তারা মুচকি হেসে বলল। তারা সমুদ্রের বুকে মুখ গুজে বলল, মন খারাপ আগে হতো, এখন আর হয় না। এখানে এসে একটা বাবা, একটা বোন আর একটা বন্ধু পেয়েছি। আপনি কখনো ছেড়ে যাবেন না তো? সমুদ্র চোখ বন্ধ করে তার মাথাটা ধরে বলল। তারা কখনো না। সমুদ্রের বুক থেকে মুখ তুলে সমুদ্রের মুখের দিকে তাকালো। চোখ খুলল সমুদ্র। তারা ছলছল চোখে তাকিয়ে রইল। মিস্টার আহমেদ, নতুন মায়ের মতো নতুন কেউ এলে কি আমাকে বুকে নিবেন না? তারার গালে হাত বুলিয়ে সমুদ্র বলে উঠল, নতুন যেই আসুক না কেন, আমার তারা সব সময় আমার বুকে থাকবে। আমার কলিজায় বাঁধিয়ে রাখবো, তোমাকে হারাতে দেব না। তারা ঠোঁট দিয়ে কান্না আটকে বলল, আপনি ছাড়া যে কেউ নেই আমার। জানি আমি, এখন চুপ করে বুকে ঘুমাও তো। তুমি জানো না, তোমার কান্না আমার সহ্য হয় না, কষ্ট হয় তো বউ। তারা কিছু না বলে সমুদ্রের বুকে মাথা রাখলো, আবারও নাক টেনে বলল, আপনি শুধু আমার থাকবেন, বুঝলেন? পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? তারা চুপ রইল। সমুদ্রকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না সে। সমুদ্রের মাঝে নিজেকে আবিষ্কার করতে চায়। বারবার কেন যেন ভয় চেপে ধরে, সমুদ্রকে হারানোর ভয়। কেন এমনটা হয়? সমুদ্রকে ছাড়া যে সে থাকতে পারবে না। সমুদ্র গভীর গলায় বলল, এবার থেকে তোমাকে একটু শক্ত হতে হবে তারা। সব কিছু জানতে হবে, শিখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের গানের স্কুল খোলার স্বপ্ন পূরণ করতে হবে। তারা বুক থেকেই অবাক হয়ে বলল, আপনি জানেন? হ্যাঁ, মামি বলেছিল। এখন বলো, পূরণ করবে না স্বপ্ন? তারা কিছু সময় চুপ থেকে বলল, হ্যাঁ করব, আমার নয়,
মায়ের স্বপ্ন এটা, আমাকে পূরণ করতে হবে মিস্টার আহমেদ। জীবনের প্রতিটা পদক্ষেপে আমাকে তোমার পাশে পাবে তারা। সব সময় তোমার পাশে থাকবো আমি, শুধু তুমি নিজেকে গড়ে তোলো। তবে একটা কথা মনে রেখো, কি? আহমেদ মেনশনের সম্মানটা রেখো, নিজের আত্মসম্মান বজায় রেখো। ধর্মের বলিদান কখনো দিবে না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে। তারার মুখটা উঁচু করে সমুদ্র জিজ্ঞেস করল, পারবে তো? তারা সমুদ্রের হাতের উপর হাত রেখে বলল, পারবো। বেস্ট অফ লাক বউ। তারা আবারও সমুদ্রের বুকে মুখ গুজে দিল, খুমখুম গলায় বলল, আগে ঘুমিয়ে নি, পরে। হেসে ফেল সমুদ্র, মাথায় হাত রেখে বলল। পাগলি একটা। রাত প্রায় ৩টা। তারাকে নিজের বুকের ভিতর আটকে রেখে সমুদ্র বলতে লাগলো, আজকের মতো তো নিজেকে কন্ট্রোল করে দিলাম, কিন্তু আর কতদিন এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো আদরিনী? তোমার মায়াতে যে ডুবে আছি আমি, তোমাকে পেতে হলে তো আরো ৩ বছর অপেক্ষা করতে হবে। আমার দ্বারা কি সম্ভব হবে? কি হতে চলেছে ভবিষ্যতে? তারা কি আদৌ নিজের স্বপ্ন সত্যি করে সমুদ্রের স্বামী হওয়ার অধিকার দিবে? সমুদ্রের অপেক্ষার প্রহর শেষ হয়ে কি তারার স্বামী মিলবে, নাকি বদলে যাবে সম্পর্ক, অথবা নতুন কোনো মানুষের আবির্ভাব যা বদলে দিবে এই দুইটা জীবনের গল্প? প্রকৃতি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সাথে মুগ্ধ করে, মানুষের চোখকে খুশি করে, প্রচুর ইতিবাচক আবেগ নিয়ে আসে। বছরে যে কোনো সময় প্রকৃতির সৌন্দর্যে অন্যান্য বসন্ত জাগ্রত করে বাঁচার আকাঙ্ক্ষা ও ভালোবাসা। কুড়ি ফুটেছে, তুষারপাতের নিচ থেকে প্রথম ফুল ফুটেছে, ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে। তুষারপাতের নিচ থেকে প্রথম ফুল ফুটেছে, ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে। পাখির গান সর্বত্র শোনা যায় এবং ফুলের গাছ থেকে সুগন্ধ শেখা যায়। এই সমস্তই আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, নতুন ধারণা নিয়ে আসে, জীবনকে অর্থ দিয়ে পূর্ণ করে। এভাবেই কেটে গেল 3টি দিন, 3টি বসন্ত দিন, 3টি বছর। 3 বছরে পাল্টেছে অনেক কিছু, পাল্টেছে তারার রূপ সৌন্দর্য, কিন্তু পাল্টানি সমুদ্রের প্রতি ওর ভালোবাসা, যেটা শুধু বেরিয়ে চলেছে দিনকে দিন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজি ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজি ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বাকি গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গানটা শেষ করে চোখ জোড়া খুলল তারা, পেটে থাকা সমুদ্রের হাতটাকে আরেকটু শক্ত করে ধরে মুচকি হেসে বলে উঠে, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে মিস্টার আহমেদ? সমুদ্র তারার কাঁধে থুতনি ঠেকে গান শুনছিল, চোখ বন্ধ করে সেই অবস্থাতেই বলল, না আসলে কি আর এত সুন্দর গলার গানটা শুনতে পেতাম? গাল ভর্তি করে হাসলো তারা, সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, বসন্তের প্রথম দিন আজ, প্রথম ভোর। তাই তো নামাজটা পড়ে প্রকৃতির মায়ায় আটকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম মসজিদের বাইরে। বাহ, আজ জামায়াতের সাথেই শেষ করলেন নামাজ? চোখ খুলল সমুদ্র, হেসে বলল, হ্যাঁ, তুমি ডাক না দিলে উঠতে পারতাম না। ধন্যবাদ আতুরিনী আমাকে জাগানোর জন্য। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। হাসলো সমুদ্র, তারাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গভীর চুমুন এঁকে বলল, আজকের দিনটা সুন্দর না? ভীষণ। হালকা শীত, কোকিলের ডাকের সাথে ভোরের মিষ্টি গন্ধ, সাথে শিশিরের টুপটাপ ফোঁটা, ইস কত মোহ লাগানো কুয়াশা। আকাশের দিকে তাকিয়ে বলছিল তারা, সমুদ্র তারার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আস্তে করে বলল, কত সুন্দর করে তুমি কথা বলো আদরিনী, এত মায়া কেন তোমার মাঝে? তারা সমুদ্রের দিকে তাকিয়ে হেসে বলল, কারণ আপনার মাঝেও ভীষণ মায়া। তবুও তো মন গলে না আমার জন্য। তারা মুখ টিপে হাসল, চোখ এড়ায় না সমুদ্রের। তারার নাক টেনে বলল, ছোট্ট তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই এখন বন্ধু থেকে বউ হওয়ার চেষ্টা করা উচিত না তার? তারা মুখ ভেঙচি কাটলো গ্রিল ধরে বলল, মোটেও না, বন্ধুই ঠিক আছি। সমুদ্র তারার কানের কাছে নিজের ঠোঁট লাগিয়ে বলল,
তোমার মায়া যে বড্ড পোড়ায়। তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল। অপেক্ষার ফল মিষ্টি হয়, জানেন না? বলে হেসে ফেলল তারা। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল। 3 বছর যাবত তো সেটাই করছি। তারা সমুদ্রের মজা নিতে বলল। ইস, বিয়ের সময় তো খুব বলেছিলেন বাবা নাকি 14 বছরের ছোট্ট মেয়েকে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। সমুদ্র মুখ ফুলিয়ে বলল। যবে থেকে বাবা তোমায় এটা বলেছে তবে থেকে তুমি আমাকে এটা নিয়ে খেপাচ্ছ। না মানে বুঝলাম না আমি। তারা হু হু করে হাসতে লাগলো। সমুদ্রকে যখনই এই কথাটা বলে তখনই সমুদ্র মুখ ফোলায়, বেশ দেখতে লাগে তাকে। তারা যেন বারংবার ডুবে যায় তার মধ্যে। তারার হাসি দেখে সমুদ্র কোমর জড়িয়ে ধরল, গালে ঠোঁট লাগিয়ে বলল। আমি কি জানতাম যে এই বাচ্চা মেয়ের হাসির দেওয়ানা হব? আমি কি জানতাম যে এই বাচ্চার মায়ে আটকে যাব? নাকি জানতাম যে এই আদরিনী তার আদরে পেঁচিয়ে ফেলবে আর নিজেকে আমার মনের মধ্যে বসিয়ে ফেলবে, একদম আমার মনের রাজ্যের রানী হয়ে আমারই প্রাণ হয়ে যাবে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব। এমনকি ভাবতেও পারি না তোমাকে ছাড়া একটা দিন না দেখে থাকবো কি করে। তারা বরাবরের মতো সমুদ্রের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সমুদ্র এরকম কথা প্রায়শই বলে, এক এক দিন এক এক রকম কথা বলে, আর সব তারাকে নিয়েই। তারার মধ্যে সীমাবদ্ধ সে। তারা মনে মনে ভাবে, ওনার কথাগুলো শুনলে নিজেকে আসলেই রানী মনে হয়। ওনার কাছে আমি সুন্দর, ওনার রাজ্যের রানী। আর কি চাই আমার? তারাকে চুপ থাকতে দেখে সমুদ্র আবারও বলতে শুরু করলো। আগের তারাতে বাচ্চামো ছিল, সেই বাচ্চামো কিউটনেসে পাগল হয়েছিলাম। আর এই তারাতে তো মুগ্ধতা আছে, ভালোবাসা আছে চোখে, কিছুই পাল্টায়নি। পাল্টেছে শুধু তারার বয়সটা আর তারার হাইটটা। আমার তারা কিন্তু আমারই আছে, আমার কিউটের ডিব্বা তারা। হাসলো তারা। সমুদ্রের মাথার চুল ঝাঁকিয়ে বলল। আপনার চোখ জোড়া সুন্দর, তাই আপনার কাছে আমি সুন্দর। সাথে সাথে সমুদ্রের জবাব। আমার কাছে তুমি ব্যক্তিগত সুন্দর, তোমার রূপে নয়, তোমার গুণে অন্ধ আমি। রূপে তো আগেই মেরে ফেলেছো, এখন শুধু ঘায়ে মলম লাগানো বাকি। বুঝতে পেরে লাজুক হাসলো তারা। নিচের দিকে তাকিয়ে বলল। সূর্য উঠছে, চলুন দেখি। সমুদ্র তারার থুতনিটা উঁচু করে আবারও চুমু খেলো কপালে। চোখ বন্ধ করে ফেললো তারা। যতবার সমুদ্র তার কপালে চুমু খায় ততবারই আলাদা একরকম ফিলিংস হয়, যেন এই প্রথম তাকে স্পর্শ করেছে। চুমুকে আকাশের দিকে তাকালো সমুদ্র। তারাও সেদিকে তাকালো। সূর্য উঠেছে, এক নতুন সূর্য। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল। বসন্ত এসে গেছে। বাগানে হাঁটাহাঁটির পাশাপাশি গাছগুলোতে পানি দিচ্ছিল তারা, সাথে গুনগুন করছিল। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে গোলাপ ফুলগুলো ছুঁয়ে বলতে লাগলো। কেমন আছো তোমরা? এভাবে আরো অনেক কিছু বলতে লাগলো, সাথে গাছগুলোকেও ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ একটা হলুদ রঙের কাঠ গোলাপ দেখে সেটাকে ছিঁড়ে নীলমুচকি হেসে বলা। আজ বসন্ত উপলক্ষে এটা আমি মিস্টার আহমেদকে দিব, ভীষণ খুশি হবেন উনি। বেবি ফুলটার গন্ধ নিতে লাগলো। আচমকা কেউ পেছন থেকে কাঁধে হাত রাখতে তারা ভাবলো এটা হয়তো সমুদ্র, তাই পেছনে ঘুরে ফুলটা এগিয়ে দিয়ে বলল। মিস্টার আহমেদ, এটা আপনার জন্য। সাথে সাথে সামনে থাকা লোকটা ফুলটা হাতে নিয়ে বলল। ধন্যবাদ। মুখের হাসিটা মিলিয়ে গেল তারার। এই লোকটাকে তো সে চিনে না। তারা ফ্রিকুচকে বলল। এক্সকিউজ মি, কে আপনি? আর এভাবে আমার ফুলটা নিলেন কিভাবে? তুমিই তো বললে মিস্টার আহমেদ, এটা আপনার জন্য। আপনি মিস্টার আহমেদ না, বুঝছেন? ফুলটা ফেরত দিন। লোকটা দিল না। তারার দিকে হাত বাড়িয়ে বলল। হাই, আমি রাজ আহমেদ। আপনি বুঝি আমাদের বাসায় বেড়াতে এসেছেন? যেন আকাশ থেকে পড়লো তারা। চোখ শক্ত হয়ে গেল, কথাগুলো তলা পাকিয়ে যাচ্ছে। রাজ নামটা যে ভুলবার নয়। কম কথা শুনতে হয়নি নামটার জন্য। তারাকে চুপ থাকতে দেখে হাত নামিয়ে নিল রাজ। তারার দিকে ঝুঁকে বলল। ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। তারা তাচ্ছিল হাসল। রাজকে উদ্দেশ্য করে বলল। আপনি বুঝি এসবেই বেশি গুরুত্ব দেন? হ্যাঁ একদম, আর এমন মেয়ে ছাড়া চলেই না। আর তোমার কথা বলি তো। বলে চোখ টিপল রাজ। তারার রাজের চলে যাওয়ার কারণটা জানতে হতো, তাই কথাগুলো সহ্য করে তারার সামনের দিকে তাকিয়ে বলা। তো বিয়েও নিশ্চয়ই করেছেন?
আরে না, বিদেশে ছিলাম এতদিন, একজনের সাথে লিভ টুগেদারে। আজ 4 বছর পর ফিরলাম। এখানে অবশ্য একজন গাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আমার এসব পছন্দ না, তাই পালিয়ে গিয়েছিলাম। তারা পুরোটা এবার বুঝতে পারলো। বাঁকা হেসে বলল, আচ্ছা ভালো। কিন্তু তুমি কে বলো তো? আমাদের বাসায় এভাবে বাগানে কি করছো? পরিচয়ে কি যায় আসে? রাজ তারাকে ভালো করে পরখ করে হেসে বলল। তারা সেটাই, পরিচয়টা বড় বিষয় না, সৌন্দর্যটাই আসল। কিচ্ছু না বলে আরেকটা কাঠগোলাপ ছিঁড়ে নিল। তারপর রাজের দিকে একবার তাকে দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকে পড়ল। পেছন পেছন রাজও এলো। তার জানতে হবে এই মেয়েটার পরিচয়, যার রূপে পাগল হয়েছে সে। আজ অবধি এমন মেয়ে দেখেনি সে, মনে মনে ভাবছে। নিজের বাড়িতেই এত ভালো প্রোডাক্ট আছে জানলে কবে বাড়ি চলে আসতাম। রাজের ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল। দাঁড়াও। গলাটা চিনতে পেরে দাঁড়িয়ে পড়ল রাজ। ঢোক গিলে বাবাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা। শান্ত আহমেদ রাজকে বলতে দিলেন না, কড়া গলায় বললেন, এই বাড়িতে তোর জায়গা নেই। তোর জন্য আমার সম্মানে আঘাত লেগেছে, তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। রাজ শান্ত আহমেদকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবা, বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এসব গ্রামের মেয়ে পছন্দ করি না। তোমাকে বুঝাতে হবে বিষয়টা, তোমাকে বুঝতে হবে বিষয়টা। আমাকে বোঝানোর চেষ্টা করিস না রাজ, তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। বাবা, বাড়িটায় আমারও অধিকার রয়েছে। শান্ত আহমেদ তার ছেলের সাথে বললেন। যে নিজের বাবার সম্মান নষ্ট করে তার আবার অধিকার? রাজ মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে বাবার কাছে ক্ষমা না চাইলে বাড়িতে ঠাঁই হবে। বিদেশে গিয়ে সব টাকার বলি দিয়ে ফেলেছে সে। এবার ব্যবসায় হাত না লাগালে খালি হাতে থাকতে হবে। তাই মাথা না গরম করে শান্ত আহমেদের পা ছুঁয়ে বলল, বাবা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই বুঝলেই কি, সেই মেয়েটাকে তো কম কষ্ট দিসনি। আমাকে ক্ষমা করো বাবা। কখনোই না, তুই আমার তারামাকে কষ্ট দিয়েছিস। বাবা প্লিজ। শান্ত আহমেদ মানতে নারাজ। আর রাজ পা ধরে বসে আছে। জেসিও ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। রাজকে এভাবে দেখে ভীষণ অবাক সে। হঠাৎ সমুদ্রের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা বলে উঠল, বাবা মাফ করে দাও ওনাকে। রাজকে ক্ষমা করে দেওয়ার কথা শুনে অবাক হলেন শান্ত আহমেদ, এমনকি সমুদ্র বেশ অবাক হলো। তারার কানের কাছে মুখ নিয়ে বলা, কি বলছো এসব? তারা সমুদ্রের দিকে তাকিয়ে হালকা হাসল। তারপর এগিয়ে গেল রাজের দিকে। রাজ বুঝতে পারছে না যে সে কি বলবে। একে তো মেয়েটার পরিচয় জানে না, তার উপর মেয়েটা শান্ত আহমেদকে কেন ক্ষমা করতে বলছে। শান্ত আহমেদের মুখের উপর তো কেউ কথা বলে না কখনো। এই মেয়ের সাহস হয় কিভাবে? রাজের ভাবনার মাঝে তারা বলে উঠল, আপনাকে তো ক্ষমা করা উচিত, সাথে একটা থ্যাংক ইউও পাও না আপনার। রুকুতকে গেল রাজে। অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের থ্যাংক ইউ? কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোয়াট? তারা মুচকে এসে জবাব দিল, পালানোর জন্য। রাজ চোখ মুখ কুচকে বলল, বাট আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? কে আপনি? তারা কিছু বলার আগে সমুদ্র রাজের সামনে দাঁড়িয়ে পড়লো। তারার হাত ধরে বলল, ও হচ্ছে মিসেস তারা আহমেদ, আমার ওয়াইফ। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র যে আচমকা এটা করবে সেটা ভাবতে পারেনি। এদিকে সমুদ্র তারার মনের অবস্থাটা বুঝতে পেরে ভাবছে, তুমি আমার বউ আর আমারই থাকবে। রাজের সামনে এটা না বললে ও যদি আমার থেকে তোমাকে কেড়ে নেয়, এত বড় রিস্ক নিতে পারবো না আমি। এদিকে রাজ বিস্ময় নিয়ে বলে উঠল, সমুদ্র, তুই বিয়ে করেছিস? সমুদ্র কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হ্যাঁ। হঠাৎ কেমন করে যেন রাজ সমুদ্রের দিকে তাকালো। ওর নজরে স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। আসলে তারার মতো মেয়ে যে সমুদ্রের বউ, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ পেছনে ঘুরে বলল, এটা কিভাবে হলো? এটা তো হওয়ার না। রাজের কথা শেষ হতে শান্ত আহমেদ বলে উঠলেন, কেন হওয়ার নয়? তুমি যদি এই অসহায় মেয়েকে ছেড়ে বিয়ের আসর ছেড়ে পালাতে পারো, তবে সমুদ্র কেন এই মেয়েকে বিয়ে করে আমার সম্মান বাঁচাতে পারে না? রাজের চোখ বড় বড় হয়ে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারার দিকে ঘুরে তাকিয়ে বলল, কি এই সেই মেয়ে? শান্ত আহমেদ তার ছিল হেসে বললেন। হ্যাঁ অবশ্যই। রাজ কিছুক্ষণ চুপ করে তারার দিকে তাকিয়ে রইল। বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছে না।
এভাবে সে হারিয়ে ফেল তারাকে। আজ তারা তার থাকতো যদি না সে পালাতো। রাজ রাগানো গলায় বলল। বাবা এটা ঠিক না। শান্ত আহমেদ গর্জে উঠলেন। রাজ কোনটা ঠিক না? আমি কি তোমাকে ঠকিয়েছি? পালানোর আগে যদি একবারও মেয়ের মুখটা দেখে নিতে তাহলে হয়তো এমন ভুল করতে না। আবার করতেও পারো, যা রুচি তোমার। মাথা দিয়ে চুল টেনে বলল। আমি আসলে ভুল করেছি বাবা, এর কি কোনো সমাধান নেই? কথাটা শেষ হতে তারা কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেল সমুদ্র। ভীষণ ভয় হচ্ছে তারা অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল। কি হলো? সমুদ্র অসহায় গলায় বলল। রাজ আমাকে মেরে ফেললেও আমি তোমাকে দিব না। তারা মুচকি হাসল। সমুদ্রের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলল। আমি যাব না। আমি রাজের কথায় সাই দিয়ে শান্ত আহমেদ বললেন। সমাধান একটাই, তারার কাছে ক্ষমা চাও। রাজ মাথা নিচু করে বলল। বাবা আমি কি দ্বিতীয়বার তারাকে পেতে পারি না? শান্ত আহমেদ কিছু বলার আগে সমুদ্র রেগে বলে উঠল। সাহস কি করে হলো তোর এটা বলার? তারা আমার বউ, সমুদ্র আহমেদের বউ। ওকে আমি পাগলের মতো ভালোবাসি। ভুলেও এই চিন্তা মাথায় আনবি না রাজ। রাজ এই প্রথম সমুদ্রের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। সমুদ্রের রাগ সে আরো দেখেছে, কিন্তু এমন রাগ দেখেনি। ছেলেকে এমন করতে দেখে শান্ত আহমেদ বললেন। শান্ত হ সমুদ্র, তুই কি করে ভাবলি যে আমি রাজের কথায় সায় দেব? তাছাড়া ও কি ক্ষমার যোগ্য নাকি? রাজ বাবার দিকে তাকে অসহায় গলায় বলল। কিন্তু বাবা। আর একটা কথা বলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে নেব রাজ। আমি বড় ভাই মানি না তোকে। সমুদ্রের এমন কথা শুনে ভয় পেয়ে গেল তারা। সমুদ্রকে শান্ত করতে বলে উঠল। আরে শান্ত হন আপনি, কি শুরু করেছেন বলুন তো? আমি এখানে কারোর কথাই মানি না, না বাবার, না আপনার, না রাজ ভাইয়ার। আমার কথাই শেষ কথা। শান্ত আহমেদ তারার কথায় তাল মিলিয়ে বললেন। হ্যাঁ মা, তুই বল। তারা জোরে শ্বাস ফেলে বলতে লাগলো। আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজ ভাইয়ার সাথে, কিন্তু হয়নি। এখন আমার স্বামী হলেন মিস্টার আহমেদ, আর আমি ওনাকে ভালোবাসি। আমি রাজ ভাইয়াকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি না পালালে হয়তো আমি মিস্টার আহমেদকে নিজের বর হিসেবে পেতাম না, আর আল্লাহ তাআলা হয়তো ওনার সাথেই আমার জুটি মিলিয়ে রেখেছিলেন। তাই এতে রাজ ভাইয়ারও দোষ নেই, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু তারার ওনার কখনোই হবে না। সবাই চুপ হয়ে গেল। সমুদ্র রাজের দিকে পাকা হাসল। তারা রাজের দিকে এক পা করে এগিয়ে বলল। তো আজ হঠাৎ আপনার পাপের প্রায়শ্চিত্ত করার ইচ্ছে হলো কেন? এটা তো হওয়ার নয়। কেন হওয়ার নয় তারা? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? না পারেন না, বিকজ 4 বছর আগে গাইয়া বলে অপমান করে বিয়ে বাড়ি থেকে পালিয়েছেন। তবে আজ কেন এত ভালোবাসা আসছে? রূপ দেখে বুঝি? তারা তাচ্ছিল মার্কা কথা শুনে রাজের চোখ মুখ কালো আধারে ঢেকে গেল। তারা মুচকি এসে বলল। আমার কথাতে আপনাকে ক্ষমা করা হচ্ছে, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। তারার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বলেই উপরে চলে গেল তারা। সমুদ্র হাসতে হাসতে বলল। অসম্ভব, তারার থেকে ভালো মেয়ে তুই জীবনেও পাবি না। এবারেও তোর থেকে জিতে গেলাম আমি। বলে সমুদ্র তার পেছন পেছন চলে গেল। আর রাজ মাথা নিচু করে ভাবতে লাগলো। কিছু শো কল্ড মেয়ের জন্য আজ আমি খাঁটি সোনা হারালাম। আল্লাহ হয়তো এভাবেই মানুষকে শাস্তি দেয়। আমি তারাকে কষ্ট দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে, আর আল্লাহ আমাকে কষ্ট দিলেন তারাকে আমার থেকে কেড়ে নিয়ে। রুমে ঢুকেই তারাকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখতে পেল সমুদ্র। মুচকি এসে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। তারা একবার সমুদ্রের দিকে তাকালো, তারপর বিনা বাক্য মুখ গুজে দিল সমুদ্রের বুকে। চোখ বন্ধ করে বলল। আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র। তারার মুখে এই প্রথম নিজের নাম শুনে আনন্দে বিমোহিত হয়ে উঠল সমুদ্রের মন। সেই প্রথম দিনের মতো বুকটা কাঁপতে লাগলো। তারপর করতে লাগলো কাঁপা কাঁপা গলায় বলা। কি বললে? তারা সমুদ্রের অবস্থাটা বুঝতে পেরে ওর মুখের দিকে তাকিয়ে বলা। আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র, আপনাকে আমি খুব ভালোবাসি। সমুদ্র আর কিছু না বলে তারাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। কিছুক্ষণ পর সমুদ্র তারাকে বুক থেকে তুলে জিজ্ঞেস করল। তুমি কি রাজের কথায় ভয় পেয়ে গেছিলে? না, ভয় পাবো কেন? সমুদ্র রাগে তাদের দাঁত চেপে বলল। ওর সাহস কত বড়, ও আমার থেকে আদরিকে কেড়ে নিতে চায়। তারা সমুদ্রের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। রাজ ভাইয়ারও কোনো দোষ নেই, শুধু শুধু রাগ করতে হবে না, মাফ করে দিন ওনাকে।
আই থিঙ্ক উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। সমুদ্র প্রিয় কুচকে বলল। এত শিওরিটি দিয়ে কিভাবে বলছো তুমি এটা?